সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মান্না ভাই, স্বাগত আপনাকে। এরপর শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুদু ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মান্না ভাই, আপনি জানেন যে নির্বাচন প্রশ্নে এই মুহূর্তে দেশে দুটো স্রোত। কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে সংস্কারের পাশাপাশি নির্বাচন হোক, আবার কেউ কেউ বলছেন যে না, সংস্কার শেষে নির্বাচন। এই নিয়ে মোটা দাগে নির্বাচন কিন্তু একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনার কি মনে হয়? না, অনিশ্চয়তার দিকে যাচ্ছে আবার এরকম এখনো মনে হয় না, যদিও এতে প্রশ্ন তৈরি হয়েছে, সেটা আমি মানি। অনিশ্চয়তার দিকে যাচ্ছে তাই আমি এই জন্য বলছি যে ধরেন যে দুটো মতের কথা বলা হচ্ছে, যে দুটো মতে আবার একটা মিটিং পয়েন্ট আছে। এরকম না যে কেউ বলছেন যে কালই ইলেকশন দাও, কেউই সংস্কার অস্বীকার করছেন না, কিন্তু বলছেন যে প্রয়োজনীয় সংস্কার করেন, বেশি করতে গেলে পারছেন না। এইটা এখন সরকারের বোঝার বিষয়। সরকার কি সত্যি পারছে নাকি পারছে না, এইটার একটা বিতর্কে ধরেন ঠিক আছে, 1 মাস 2 মাস দেরি হলো, কিন্তু রিয়েলাইজেশনে আসতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কাছে কোনো অপশন নাই। আপনি ইলেকশন না করলে কি হবে? এই গভর্নমেন্টই থাকবে? তা তো হবে না, নতুন গভর্নমেন্ট আসবে। মানে সেটা কীরকম গভর্নমেন্ট? যেরকম মির্জা ফখরুল বলছেন যে একটা নিরপেক্ষ সরকার আবার লাগবে। ওই নিরপেক্ষ সরকার মানে এমন নিরপেক্ষ যে যার কোনো পক্ষই নাই। একটা আর্মি এসে গেল, মার্শাল ল হয়ে গেল, ব্ল্যাক লজ হয়ে গেল। ফলে এই অনিশ্চয়তার মধ্যে কেউ যেতে চাইবে বলে আমার মনে হয় না। এইটা দেশের কল্যাণ করবে না সার্বিকভাবে। এখন তো ধরেন দেশের অর্থনীতি একটা পিক আপ নিয়েছে তা না, কিন্তু রাস্তায় ওঠার চেষ্টা করছে। রাস্তা থেকে বুক তুবড়ে পড়ে যাবে, এটা সবাই আমরা বুঝি। এই কারণে আমার মনে হয় শেষ পর্যন্ত এটা নির্বাচনের পথেই থাকবে না, কিন্তু এই সংস্কার আর নির্বাচন, এই প্রশ্নে তো এটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে একটা, যে আগে সংস্কার শেষে নির্বাচন, নাকি নির্বাচনের পাশাপাশি নির্বাচন। এই দুইটা প্রশ্ন তো মিটিং পয়েন্ট যেটা আপনি বললেন, সেটা তো আমরা দেখছি না। না, মিটিং পয়েন্ট আছে, দেখছি না হয়তো। সেটা কি দেখেন, মানে সংস্কারের তো আর কোনো শেষ নেই যে এইখানে গিয়ে আমি শেষ করে দিলাম। তার মানে আপনাকে অ্যাগ্রি করতে হবে যে কোথাও একটা শেষ করতে হবে, এটাকে কোথাও একটা লিমিটেশন দিতে হবে। লিমিটেশনটা কী দেবেন? এর মধ্যে ধরেন গুণগত দুটো একটা প্রস্তাব যদি আমি বিবেচনা করি, আমার কাছে মনে হচ্ছে ল কমিশন যখন বলছে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করি, আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চ দিয়ে যাবো ডিভিশন কোর্টেতে, তারপর উপজেলা আদালত করবে। এগুলো একটু নতুন ধরনের কথাবার্তা আসছে, যদিও এটা আকাঙ্ক্ষা অনেকেরই ছিল। এটা তো এরশাদাও একবার করা হয়েছিল, পরে রাখতে পারেনি এখানকার আইনজীবীদের চাপে। এখন আইনজীবীরা ওই চাপ দিচ্ছে না। এই কাজটা যদি করে ফেলা হয়, এইটা ঠিক আপনি ন্যূনতম সংস্কারের মধ্যে পড়ে না, এটা তার বাইরে যায়, কিন্তু এটা করা যায়। এই রকম কিছু কিছু সংস্কার আমি মনে করি এরা করতে পারেন এখনও, যাতে বিতর্ক হবে না। প্রস্তাবটা আমাদের এরকম, যেহেতু সবাই বলছেন যে সংস্কার যাই হবে ঐকমত্যের ভিত্তিতে হতে হবে, তাহলে সবগুলো পার্টি তো প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলোকে আপনি দেখেন, ডাইসেকশন করেন, অ্যাসিমিলেট করেন, কতগুলো আছে কমন, সেগুলো করে ফেলেন, করে ইলেকশন করেন। যদি মনে করেন যে সেটুকু একটা ভালো নির্বাচনের গ্যারান্টি দেয় না, তাহলে আর কী কী হতে পারে সেটার জন্য ডিসকাস করা যেতে পারে। তাতে আরও 3 মাস যদি এক্সট্রা লাগে, আমি মনে করি তাতে কেউই আপত্তি করবে না, এবং ওইটাও মিট করা যেতে পারে। মানে আমার মেইন কথা হচ্ছে যে মিটিং পয়েন্ট যথেষ্ট আছে। এখন যদি ধরেন কারো ইন্টেনশন হয় যে না আমি মিট করব না, তাহলে ভিন্ন। আমি এখনও পরিস্থিতি অতখানি খারাপ মনে করছি না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি রাজনীতি একটা অস্বস্তি দেখতে পাচ্ছেন? পুরোটাই। আচ্ছা, এই কারণে বলি, আজ থেকে 4 মাস আগে যখন পরিস্থিতি ছিল, সরকারের বাহবা দেওয়ার থেকেও আপন করে নেওয়ার প্রবণতাটাই বেশি ছিল। তারও আগে, অর্থাৎ 5 মাস আগে, জি, একেবারে প্রিয় সরকার বলতে কম বেশি দেশের মানুষ, মানে একেবারে শতকরা 6 মাসে এসে যে জিনিসটা দাঁড়িয়েছে, যেখানে যদি বাজারটা ভালো যেত,
যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আশাব্যঞ্জক হতো, যদি অর্থনীতিটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো, তার আস্থাহীনতার প্রশ্ন বা এই শব্দটা আসতো না। এখন কোনো কোনো ক্ষেত্রে পারবে তো, হবে তো, মানে এই ধরনের কিছু জিজ্ঞাসা এখন তৈরি হচ্ছে আমার কাছে মনে হয়েছে। রাজনৈতিক দলগুলো পরিবর্তন প্রত্যাশা করে প্রায় 16-17 বছর আন্দোলন করেছে, অর্থাৎ ফ্যাসিজমকে বা স্বৈরতন্ত্রকে বিদায় করে একটি জননির্ভর, গণনির্ভর অথবা সাধারণ মানুষের পছন্দের একটি ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচিত সরকার তারা করবে। কারণ 3টা থেকে 4টা নির্বাচন হয়েছে, তারা সেখানে যেতেই পারে নাই, ভোট তো দেওয়া দূরে থাক। তো সেই বিবেচনা থেকে অনেকে উৎফুল্ল ছিল হয়তো সরকার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবে এবং অল্প সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে। কিন্তু সরকার আসার পরেই সংস্কার শব্দটা খুব পছন্দ করেছে এবং সংস্কারটা আঁকড়ে ধরেছে। এটা যে খারাপ আমি এটা বলি না, কিন্তু খারাপ তখনই হবে যখন 6 মাস পেরিয়ে যাবে, চোখে কিছু দেখবে না, অনুভবও করবে না। ধরেন এই সংস্কারে যদি একটা হতো যে বাজার নিয়ন্ত্রণ বা অর্থনৈতিক পূর্বতন অবস্থা থেকে নতুনতর অবস্থার দিকে যাচ্ছে, তাহলে যেই বলুক না কেন সেই হয়তো গা ঝাড়া দিয়ে বলতো ভাই এত উতলাহন কেন, কারণ সে বাজারে গিয়ে আগের যে ডিম কিনেছে তার থেকে বেশি পয়সায় ডিম কিনতে হচ্ছে, চাল কিনতে হচ্ছে বা না, তখন সে চুপ হয়ে যায়। তখন সরকারের আস্থা, বিশ্বাস, ভালোবাসা কিছুটা হলো কমে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সময়টা এখনো পেরিয়ে যায়নি। এই সরকার সচেতন হলে সময় হয়তো 6 মাস গেল, কিন্তু গা ঝাড়া ভাব নিয়ে যদি তারা উঠে দাঁড়ায়, রাজনৈতিক দলগুলো তার কাছেই প্রত্যাশা এখনো করবে যে এর পক্ষে, এই সরকারের পক্ষেই সম্ভব একটা ভালো নির্বাচন করা। কারণ নির্বাচনের বিকল্পটা এখন কিন্তু সংকট কাটানোর অন্য কোনো পথ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আমার দলও মনে করে যৌক্তিক একটি সংস্কারের মধ্য দিয়ে যতটা দ্রুত সম্ভব, সময় বেঁধে এখনো দেয় নাই, একটা চাপের কথা চিন্তা করছে বটে, কিন্তু তার কথা এই নয় যে এই সরকারের বাইরে অন্য কিছু হবে না। কিন্তু নির্বাচনের রোড ম্যাপ দিতে আপত্তিটা কেন? এই যে আমি একটু আগে বললাম যে সরকার জরুরি কাজগুলো সেইভাবে জরুরি ভিত্তিতে করছে না, তার ভিতরে একটা রোড ম্যাপ, এই ধরনের কথা তো ইঙ্গিতে দিয়েছে। এটি স্পষ্ট করে বলতে পারতো এই ডিসেম্বরে এত তারিখে বা আগামী মাসে জানুয়ারিতে এত তারিখে নির্বাচন হবে। তার অর্থ এই নয় যে ওই 1 তারিখে এই জানুয়ারিতে হতো, অর্থাৎ মানুষ কিন্তু যে এর সদিচ্ছাটা বুঝতে পারতো। মানসিক প্রস্তুতি যদি প্রস্তুতিটা শেষ করতে পারতো 1 তারিখে হবে। কিন্তু আপনি মানে কি বলবো, অস্পষ্টতা রাখার কারণে সেটি আবার এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ধরেন যে কোনোভাবেই হোক মানুষের কাছে খুবই বিচক্ষণ ব্যক্তি হিসাবে পরিচিত, তার কাছে কিন্তু বিচক্ষণতাই পছন্দ করবে, সেটি এইসব কারণে ধাক্কা খাচ্ছে। ওইটার থেকেই আস্থাহীনতার তৈরি। আর কোনো জিনিসের প্রতি মানুষ একবার আস্থা হারিয়ে ফেললে চূড়ান্তভাবে, তখন অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা ঠিক। এই ধরনের সম্ভাবনা অনেক ক্ষেত্রেই থাকে, বাংলাদেশেও বহুবার হয়েছে এরকম। যাই হোক, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি লক্ষ্য করবেন নিশ্চয়ই যে 4-5-6 মাস আগে কিন্তু আমরা ভাবিনি আওয়ামী লীগ কিন্তু এখন রাজপথে, তারা লিফলেট বিতরণ করতেছে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? গভর্নমেন্ট তো এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিল, তাদের পলিসিটাই রং। আচ্ছা, কারণ হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি মানে তাকে আপনি সব কিছু দেবেন, এত অন্যায় এত অত্যাচার করবার পরে এটা তো হয় না। মানে পৃথিবীতে উদাহরণ আছে, ইউরোপের মতো দেশে পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ করবার কারণে। আপনি এখানে তার চুলও স্পর্শ করেননি। এবং 15 আগস্ট মানে যখন
মানে 5 আগস্টের পরিবর্তনটা হলো, তারপরে 15 আগস্টেই এরকম কথা বলা হয়েছিল যে না, তাদেরকে তো আমরা ব্যান্ড করি নাই, তাদের তো মিছিল মিটিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তো এগুলো তো একটা মেসেজ। আপনি পরে হয়তো চেঞ্জ করেছেন, কিন্তু আপনার অ্যাটিচিউড তো বোঝা গেছে। কিংবা ধরেন আকবরী অ্যাটর্নি জেনারেল বলেছেন যে না, আমরা আওয়ামী লীগকে ব্যান্ড করতে চাই না। কিংবা আইন উপদেষ্টা বলেছেন তাদের এত এত অবদান, তাদেরকে ব্যান্ড করার কি প্রশ্ন আসে? তার মানে আপনি যে তাদের প্রতি লিনিয়েন্ট, তাদের প্রতি সহানুভূতিশীল, এটা তো খুবই এক্সপোজড। এবং মানে হেড অফ দি গভর্নমেন্ট তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স করতে চাই। প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া শেল্টার দিয়েছে, উনি কি বলেছেন? আচ্ছা, উনি থাকছেন, থাকুক, কিন্তু কথা বলতে বানা করেন, কম কথা বলতে বলেন। হোয়াট ইজ দ্যাট? থাকবেন কেন উনি? তার বলতে হবে যে আপনি জায়গা দিচ্ছেন কেন, তাকে ফেরত দেন। কিন্তু এই যে ওইটুকু বললেন, ওটাও এক ধরনের দুর্বলতা বা এক ধরনের কি বলবো, আপসকামিতা। মানে তার প্রতি একটা দুর্বলতা, ওই দল বা নেত্রীর প্রতি দুর্বলতা প্রকাশ করেছে। ফলে গভর্নমেন্ট মানে অন্যান্যরা মনে করেছে যে ওই সরকার তো তাদেরকে ব্যান করবে না, কাজ করতে দেবে। তারা মনে করেছে আমরা তো একটা রিলেটিভ অ্যাডভান্টেজে আছি। আর মতি ভাই যেটাই বলেন, জি, আওয়ামী লীগ অনেক দিনের পার্টি, তো ঠিক অনেক স্ট্রাগল করেছে তারা এই রকম পরিস্থিতি ফেস করেছে একবার দেবো, সে মুক্তিযুদ্ধ বলেন অথবা শেখ মুজিবের মৃত্যুর পর বলেন। তো এখনও তারা সেটাকে সেই চ্যালেঞ্জের মতো করে নিয়েছে। এইভাবে বিএনপি কখনো চ্যালেঞ্জ ফেস করে নাই, আন্দোলন তো ওরকম করে ফেস করতে পারেনি তারা, কিন্তু ওরা করেছে অতীতে এবং এখনও করছে। গভর্নমেন্ট কী করছে? কিছুই করতে পারছে না। একজনকে ধরেছে পুলিশ, ওরা ছিনতাই করে নিয়ে গেছে তাকে পুলিশের কাছ থেকে, পুলিশ কিছু করতে পারে নাই। তার মানে পুলিশকেও আপনি বলেননি যে বি হার্ড অন দেম, বলেননি। ফলে এটা এরকম হচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবেই ওইটা একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে, এইটা আমি মানি। আমি কিন্তু একবারও বলিনি যে কোনো সংশয় নেই, কোনো চ্যালেঞ্জ নেই, বরঞ্চ চ্যালেঞ্জ আছে। কিন্তু আমি বলছি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতো উপায়ও আছে। মানে আপনি যেসব প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব আমি একটা ভাবে বুঝেছি। এইটার ব্যাপারটাও আমি বুঝি। আমি এখনও মনে করি আওয়ামী লীগ ইলেকশনে নামতে পারবে না। আপনার কেন মনে হয়? মানুষ পছন্দ করবে না। আচ্ছা, মানুষ তাদেরকে বাধা দেবে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবং এগুলোর তো ধরেন বোধ হয় আলটিমেটলি রেজাল্ট আছে। পুলিশ যদি চুপচাপ থাকে, তারপরেও মানুষ যদি প্রতিরোধ করে, তারা করতে পারবে না। এই ব্যাপারটা এখন পর্যন্ত চালু আছে। আর গভর্নমেন্ট একটা কাজ করছে, সেটা হচ্ছে কি এক্সপোজার দিচ্ছে যে এরা কী করেছে, এবং সেটা এতই নির্জলা সত্যে, এতই দিবালোকের মতো স্পষ্ট, এতই হৃদয়হীন, এতই নিম্নমানের। মানে প্রধানমন্ত্রী বলবেন যে আমার প্রিয় উন্নতি কত হয়েছে, 400 কোটি টাকার মালিক সে। যে কেউ মনে করবে যে কত নিচু মর্মরের মানুষ এটা করতে পারে। এগুলো আছে মানুষের মধ্যে, এবং এই হিসেবে ঘৃণাটাও তাদের প্রতি তীব্র। মানে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, একটা নেতার অস্তিত্ব, বিকাশ ইত্যাদি নির্ভর করে কিন্তু জনগণের তার প্রতি ভাবনার উপরে। সেই ভাবনাটাই নেগেটিভ সম্পূর্ণ। জি, আমি এই জন্য মনে করি না যে তার এই জায়গাতে দাঁড়াতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। দুদুভাইয়ের মূল্যায়ন কি একই রকম, না আপনার ভিন্ন মত আছে? আমি মনে করি যে মান্না ভাই যেটা বললো যে তার সঙ্গে অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে সরকার কি চায়, সরকারের যে সাপোর্টার ছাত্ররা তারা কি চায়। শুধু কি স্লোগান ভিত্তিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, নাকি বাস্তবতার সঙ্গে যে কাজগুলো করা সেটা দিকে তারা মনোযোগী হবে। যেমন বিএনপি সবসময় চ্যালেঞ্জ নিয়েছে এবং সেখান থেকে সে উত্তরণ ঘটেছে। ৭১ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ চ্যালেঞ্জ নিতে পারে নাই, শেখ মুজিব নিতে পারে নাই, এমনকি তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদও নিতে পারে নাই। জিয়া রহমান নিয়েছিলেন এবং যথারীতি তিনি ঘোষণা করেছিলেন স্বাধীনতা। এটা সিরাজুল আলম খান করতে পারতেন, এটা আসাম আরফ করতে পারতেন। শেখ মুজিবের কথা বাদই দিলাম, কেউ করে নাই। এমনকি যাদেরকে মানুষ প্রত্যাশা করেছিল শেখ মুজিবের বাইরে, তারা কেউ করতে পারেনি। একজন নেতা তৈরি হয়েছে এখান থেকে, সে চ্যালেঞ্জ নিয়েছিল এটা, এবং সে সফল হয়েছিলেন। জিয়া রহমান মারা গেছেন। আপনি দেখেন জনপ্রিয় রাষ্ট্রপতি
কিন্তু বিএনপি কান্নায় এক সাগর তৈরি করে নাই, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি বিলীন হয়নি, বিলীন শুধু মানে ঘুরে দাঁড়ায়নি, মানুষের হৃদয়ের ভালোবাসার থেকে তিনি আসছে। বিএনপিকে কখনোই আপনি চিন্তা করে দেখবেন যে ন্যূনতম গণতান্ত্রিক পরিস্থিতি থাকলেও তার মধ্যে থাকার চেষ্টা করছে। একদল অথবা ফ্যাসিজমের চর্চা সে করেনি, যে কারণে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য, এটা মান্না ভাই বললেন যে তারা যা কিছু করছে আড়ালে আবদার, হঠাৎ সত্যিকারের মানুষের সমর্থনই যদি কিছু করতে হয় তাহলে এরকম লিফলেট দিয়ে দৌড়ে দিয়ে পালানোর দরকার নেই। তো আমরাও আন্দোলন করেছি এবং সেটা ফ্যাসিজমের উপস্থিতিতে করেছে। আর এখন তো একটা গণতান্ত্রিক পরিস্থিতি রয়েছে দেশে এখন এই সময়। তো আমার কাছে যেটা মনে হয় যে তাদের রাজনীতি করার অধিকার নাই এটা কেউ বলবে না, কিন্তু অধিকার আছে কিনা সেটা তারাই ভালো করে বুঝবে। এত সীমায় লুটপাট, এত মানুষ খুন, এত গুম, একটা দলকে এটা দায়িত্ব নিতে হবে। অর্থাৎ আপনি আইনের দেশে যদি আইনের মুখোমুখি না হতে পারেন, যেটাই বর্তমান সরকারের ব্যর্থতা, মানে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রধান আইন কর্মকর্তা থেকে শুরু করে তারা যেসব কর্মকাণ্ড করার দরকার ছিল সেগুলো আমার দেশে হয়েছে বলে মনে হয় না। হলে এরকম কর্মসূচি আসতো না, কিন্তু হওয়ার দরকার ছিল। মানে এমন সীমাহীন অত্যাচার এসব করার পরে সরকারি উদ্যোগে একমাত্র অর্থ বিষয়ে একটা তদন্ত হয়েছে, আর অন্য কোনো ব্যাপারে আমরা কিছু জানি না। কিন্তু তদন্ত তো কমপ্লিট না, এটা ইনকমপ্লিট তদন্ত, একটা আউটলাইন দেওয়া হয়েছে, জাস্ট আউটলাইনই কথা, অন্য কোনো ব্যাপারেও কোনো নাই। তাহলে পরে আপনি একটি গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকারের কতগুলো দায়িত্ব নেওয়ার জন্য তৈরি থাকা উচিত ছিল, কিছুই করে নাই। যেখানে ওরা মনে করছে, কিন্তু আমার বিবেচনায় মনে হয় ওরা যত সহজ মনে করছে বিষয়টা তত সহজ না। উপদেষ্টা পরিষদের কথা বলছেন, অনেক ধন্যবাদ। মান্না ভাই, আপনি জানেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু রাজনীতি নেই, অনুপস্থিত। প্রফেসর ইউনূস রাজনীতি, আমি জানি না ওনাকে রাজনীতি স্পর্শ করেছে কিনা কখন। তার কারণটা হচ্ছে রাজনীতি না থাকার কারণে আজকে যে সংকটগুলো হচ্ছে তাদের মধ্যে কিন্তু ভিন্ন মত লক্ষ্য করা যায় এবং এটা প্রকাশ্যেই আসছে। সকালে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, বিকালে পরিবর্তন হচ্ছে। আপনাদের সাথে একরকম কথা হচ্ছে, বাইরে আমরা দেখছি অন্যটা। এই পরিস্থিতিতে রাজনীতি না থাকার কারণে রাজনীতি মোকাবেলা করা কি তো সহজ? রাজনীতিকে রাজনীতি দিয়েই তো মোকাবেলা করতে হবে। মানে সরকারের জন্য কঠিন, জি, কিন্তু আমার জন্য কিংবা দুদুভাইয়ের জন্য কঠিন কেন হবে? আপনি তো রাজনীতি করেন, আপনার তো ঠিক আছে, কিন্তু আমরা তো কথা বলছি সরকারকে নিয়েই। না, সরকার এটা পারছে না। আমি ওই জায়গাতে 100% একমত। যেমন ধরেন আমি আপনাকে বলি, জি, যৌথ আন্দোলন যখন করছি তখন আমি বলেছিলাম একটা অন্তর্বর্তী সরকার হতে হবে, যে টার্ম 3 বছর হতে হবে, যে সংস্কারগুলো করতে হবে মিনিমাম তার জন্য 3 বছর লাগবে। এখন 6 মাস পরে আমি কিন্তু বলছি তাড়াতাড়ি ইলেকশন দেন। কেন? আমি মনে করছি তারা পারছে না, পারবে যে আমি তা মনে করছি না। মানে এখন আমার কাছে একেবারেই স্পষ্ট নয়। সবাই ড্রাফট দিয়ে দিয়েছে তাদের নিজস্ব সংস্কার প্রস্তাবের। আপনি সবগুলো মিলে বসে, একটা কয়েকজন এক্সপার্ট বসে এই পয়েন্টগুলো মিলেছে, এটা বের করতে পারবেন না কেন? জাতীয় ঐক্যমত্য তো ওই লেখার মধ্যে আছেই, গভর্নমেন্ট ওই লাইনেই যাচ্ছে না। এটা আমি কয়েক জায়গায় বলেছি, কিন্তু এটা তাদের উপর কোনো আসর করেছে বা তারা যে শুনেছেন কিনা আমি তাও জানি না। তারা বলছেন আবার বসবেন, আলোচনা করবেন। তো বসে আলোচনা করে তো আবারও কাদা ঘাটাঘাটি হবে, আরও ডিফারেন্সই বাড়বে। তো এগুলো থেকে আমি বলবো, যে রাজনীতি বোঝে না সে রাজনীতি চর্চা করতে পারবে না। যে ফুটবল খেলা জানে না তাকে আপনি নামিয়ে দিলে সে গোল করা তো দূরের কথা, ফাউল করতে গিয়ে তো ঠ্যাং ভেঙে ফেলবে, নিজেরটাও ভাঙতে পারে। এই সরকার এই ধরনের কাজ করছে। যেমন মানে অদ্ভুত বিষয় হলো যে ছাত্ররা গিয়ে হুড় করে সব 14 তলায় উঠে গেল সচিবালয়, আচ্ছা যাও পরীক্ষা দেওয়া লাগবে না। হতে পারেনি কিরকম? এই মুহূর্তে আমরা কথা বলছি, রাজপথে কি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এবং এইটাও যেরকম করে তারা হ্যান্ডেল করছেন, মানে এত ইম্যাচিউরিটি আমি কমই দেখেছি। তারা এটা ফিলও করেন না। আর একটা হলো কি, তারা মনে করেন তাদের কোনো জবাবদিহি নেই, কোনো ব্যাপারেই তারা জবাবদিহি করছেন না, জিজ্ঞেস করলেও তারা বলবেন না। কোনো গভর্নমেন্টের স্পোক্স পার্সন নাই
যে ইভেন্টগুলো এক্সপ্লেন করবে, তারা ব্যাখ্যা করবে, কেউ নেই। তো তার এটা কী দাঁড়ালো? তার মানে একদম নিজের ইচ্ছা মতোই চালাচ্ছেন, এবং তার যে রিস্ক, সেগুলো রিস্ক আমরা পড়ছি তার মধ্যে। এটা মানতে হবে, এবং সরকার এখান থেকে যে সরে আসতে পারবেন অ্যাটিটিউডে আমি তা একেবারেই দেখি না। ডক্টর ইউনূস রাজনীতিকে একেবারেই এনজয় করেন না, উনি এটাতে খুব বিরক্ত। উনি রাজনৈতিক নেতাদেরকে ডেকে কারোর সাথে কথা বলেননি, কারোর সঙ্গে যে এত ক্রাইসিস টক শোতে আমরা কথা বলছি, উনি কারোর সাথে আলোচনা করেননি। কী বলবেন এখন? ধরে নিতে হবে যে উনি আছেন, ওটাই তার দয়ার দান। বেশি কথা বললে যদি বলে ভাই চলে গেলাম আমি, তো কী করবেন? মানে এরকম একটা অবস্থা। মাঝে মাঝে উনি বলেছেন তো, না মানলে আমি চলে যাব। মানে উনি মনে করছেন হয়তো যে আমি যদি চলে যাই তখন তোরা কী করবি, তখন তো গভর্নমেন্টও পাওয়া যাবে না। তো মানে এরকম একটা, মানে আমি তাকে নেগেটিভলি প্লেস করতে চাই না, কিন্তু অ্যাটিটিউডে আসছে যে উনি কোনো জবাবদিহি করবেন না, উনি ওনার মতো চলবেন, সবার সাথে ঐক্যমত্যের কথা বলছেন, যে তার মিনিমাম কোনো এক্সারসাইজ তার নাই। দিস আর ডেফিনেটলি রিস্কি। অনেক ধন্যবাদ। তারা কেন পারলো না, মানে এইটাই তো মুশকিল। কি মোটা দাগে এটাই বলা হচ্ছে যে সরকার কেন পারলো না? সুযোগ ছিল, সুযোগের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে অনেকেই বলছেন। আর আরেকটা বড় প্রশ্ন মান্না ভাই তুলেছেন, সেটা হচ্ছে জবাবদিহিতা নেই বললেই চলে। আসলে ডক্টর ইউনূসের ব্যক্তি পরিচিতি সারা বিশ্বব্যাপী, মানে যেই জায়গাটা এসে মানে দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছিল যখন উনি দায়িত্ব নিয়েছেন, তখন তার সমর্থনের বা সফলতার ভাবমূর্তিটাই এত বেশি যে অন্য কোনো বিবেচনায় আসে নাই। এই একই বিষয়ের কারণে মিলিটারিরা তাকে পছন্দ করেছিল 1/11-এর সময়ও, আমরা যেটা বিভিন্ন মাধ্যমে জানি। তো সেই সময় তার যে অ্যাটিটিউডটা, সেটা কিন্তু ক্ষমতা তিনি চেয়েছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে আমন্ত্রণ মঈন সাহেবদের পক্ষ থেকে ছিল, বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা জানি, তিনি স্বল্প সময়ের জন্য এটা মানে একটা নির্বাচন করে উনি চলে যাবেন, এই দায়িত্ব তিনি নিতে চাননি। তিনি রাষ্ট্রের হয়তো বা তার ভাবনা থেকে একটা বড় সময় থেকে একটা মানে ওলট পালট করি সংস্কার বলে যাই বলে উনি হয়তো সেটা করতে চেয়েছিলেন। কিন্তু সেই ধরনের ইঙ্গিত বা সেই সময় যারা সামরিক কর্মকর্তা বা অন্যরা তাকে জাস্ট একটা ভালো নির্বাচনের পক্ষে থাকার জন্য বোধহয় বলেছিলেন। উনি এটা পরে থাকেন, এটা পরে উনি বলেছেন বিভিন্ন জায়গায়। এবার তিনি, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যখন চূড়ান্ত ক্রাইসিস, অর্থাৎ একটা পতিত সরকার পালিয়ে যাচ্ছে, যখন তাকে আহ্বান করা হচ্ছে বিভিন্নভাবে, ছাত্ররা আহ্বান করেছেন, রাজনীতি দলের কেউ কেউ আহ্বান করেছেন, বা পেশাজীবীরা করতে পারেন। লক্ষণীয় বিষয়, এটা আমার চোখে পড়েছে। 4 দিন এই দেশে কোনো সরকার ছিল না, তিনি ছিলেন প্যারিসে। চরম ক্রাইসিস, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। প্রয়োজনে উনি চ্যাটার্ট করেও আসতে পারতেন, এসে রাতারাতি শপথ নিতে পারতেন, একটা পরিস্থিতি তৈরি হতো। কিন্তু 4 দিন তিনি ফেলে রেখেছিলেন একটা অলিম্পিকের জন্যে। আমার কাছে মনে হয়েছে অলিম্পিক উদ্বোধন করার জন্যে। সেটাকে একটি রাষ্ট্রের ঘটনায় বিপরীতে অলিম্পিক, এটা আমার কাছে খুব অভিনব বলে, এটা ব্যক্তিগতভাবে আমার মনে পড়েছে। তো তারপরেও তিনি এসেছেন, শপথ নিয়েছেন, সবাই সমর্থন করেছে। এখনও পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করলেও এখনও তার প্রতি আস্থাশীল। বিশেষ করে বিএনপি মনে করে এখনও সমর্থন প্রত্যাহার করে নাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা তাকে বলার চেষ্টা করছি, আগে ভিতরে বলছে, এখন বাইরে বলছে যে নির্বাচনটা হওয়ার দরকার, যতটা দ্রুত সম্ভব এটা হওয়ার দরকার। আমার খুব ভালো মনে আছে যে বান্নার ভাইয়ের সঙ্গে শুরুর দিকে যেটা উনি আজকে স্বীকার করলেন, যে 3 বছর কমপক্ষে সংস্কার বা পরিবর্তন বা ভালো করার জন্য উনি ওনার বিবেচনায় মনে করেছিলেন। আমি যখন 1 মাসের মধ্যেই বা 2-3 সপ্তাহের মধ্যে ভালো নির্বাচনের কথা বলেছি, মান্না ভাই খুব সহজভাবে নিতে পারেন নাই। উনি আজকে এটা প্রকাশ্যেই বললেন, উনি কিন্তু এখন দ্রুত নির্বাচন চাচ্ছেন। কারণ তিনি দেখছেন তার না না তখন আমি না, শুধু অনেকেই তার প্রতি মানে সেই সময়, আমি মোহগ্রস্ত শব্দটা ব্যবহার করব না,
তার মধ্যে দিয়ে ভালো কিছু হবে এটাই সবাই বিশ্বাস করত, কিন্তু তিনি রাজনীতির লোক না তো, যেটা মান্না ভাই স্পষ্ট করে বললেন। যার যার কাজ, অনেকেই আছে খুব ভালো বলে। না, এই উপদেষ্টা পরিষদের একজন আমি বলে দিই, রাজনৈতিক ব্যক্তিত্ব তো নেই। একটু বলি, তারাতে কলম ধরে দিলে সে এক দু কলম লিখতে পারবে না। রাজনীতিটা তো এমন। আপনি সামাজিক ব্যবসা, বিশ্ব ব্যবসা যা করেন না কেন, তার পক্ষে এইগুলো সব সম্ভব, কিন্তু রাজনীতির বিষয়টি তিনি এনজয় করেননি, ওটাকে প্রাধান্য দেননি। এখন সেই গেড়াকল, এটাকে গেড়াকলই বলবো, তার ভিতরে উনি বসছেন, তার ভিতরে নিজেকে আসছেন। এখনো যদি সচেতন না হয় তিনি এবং তার সরকার, তাহলে আমার কাছে মনে হয় এটা ভালো কিছু বয়ে আনবে না। না, কিন্তু বাইরে থেকে যেটা মনে হয় তার সরকারের মধ্যেই ভিন্ন মত আছে এটা নিয়ে, যে কারণে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এটা কেউ কেউ বলে থাকে। ভিন্নমত তো থাকতেই পারে নির্বাচন প্রশ্নে না, নির্বাচনের প্রশ্নে আমার কাছে যেটা হলো, প্রথম সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন 15-18 মাসের মধ্যে হবে। এটা সেনাবাহিনীর কাছে আমরা প্রত্যাশা করি নাই সত্যি বলতে, কিন্তু উনি প্রথম বলেছেন। সেই সময় মানে সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে চূড়ান্ত কথাটা উনিই বলবেন। তারপরে আসিফ নজরুল বলেছেন ওই একই সময়ের মধ্যে। পরের দিন আসিফ নজরুল সাহেব নিজেই বলেছেন যে উনি চূড়ান্ত কথাটা বলবেন। আবার শিক্ষা উপদেষ্টা উনি ব্যক্তিগত অভিমত হিসাবে বলেছেন আগামী বছরেই, তো গত বছর মানে এই বছরের মধ্যেই একটি নির্বাচিত সরকার আসবে। তারপর সরকার থেকে ওই একই কথা বলা হয়েছে যে চূড়ান্ত কথাটা আমাদের প্রধান উপদেষ্টাই বলবেন। তো প্রধান উপদেষ্টা বলতেই পারেন, না বলার তো কিছু নেই, কিন্তু তিনি তো তার বাইরে যাননি। তিনি কিন্তু ওই একই কথার প্রতিধ্বনি করেছেন এই বছরের, মানে এই বছরের, গত বছরে তিনি বলছেন এই বছরের শেষে বা আগামী বছরের 26-এর প্রথমে। কিন্তু রোডম্যাপের কথা, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সুরে যদি তিনি চলতেন, ভাবনার সঙ্গে চলতেন, কেউ হয়তো বলেছে 5 মাস, 6 মাস, 8 মাসের মধ্যে, কেউ হয়তো 1 বছরের মধ্যে তিনি একটা ঘোষণা করতে পারতেন, নিজের মতো করেই করতেন। তিনি সেটা করেননি। ওই ভাবনার মধ্যে জাতিকে রেখে দিয়েছেন, অনিশ্চয়তার মধ্যেই রেখে দিয়েছেন। অনেক ধন্যবাদ। সাধারণভাবে বলা হয়ে থাকে যে চিত্রনাট্যটা লেখার কথা ছিল প্রফেসর ইউনূসের, কিন্তু উনি যদি চিত্রনাট্য না লেখেন তাইলে কী হবে? আমি জানি না আপনাকে বুঝতে পারলাম কিনা। বোঝাতে তো পেরেছেন, কিন্তু বড় গভীর কথা বললেন। গভীর কথা কেন বললেন আমি বলি, মানে এই কথা বললেন না, এত এমন সব প্রশ্ন মনের মধ্যে কিলবিল করতে থাকে যে সব প্রশ্ন এখানে হয়তো বলাও যাবে না পাবলিকলি। জি, কেন যে মাঝে মাঝে কিছু কিছু বিষয় মনে হচ্ছে যে উনি অ্যাজ ইফ হি ইজ এ প্রিজনার অফ হিজ ওন ডিসিশন। এই যে আপনি বারবার দুদুভাইকে জিজ্ঞেস করছেন যে সরকারের মধ্যেই তো ডিফারেন্স আছে, তা আমি তো ছাত্রদেরকে সরাসরি তাকে বিরোধিতা করতে দেখছি। যখন ছাত্ররা বলে যে এতদিন যে কোনো প্রোক্লামেশন দেওয়া হয়নি এটা সরকারের ব্যর্থতা, তো ডিফারেন্সের বাকি কি থাকলো? একদম ফান্ডামেন্টাল বিষয়টি ব্যর্থতা, মানে ডিফারেন্স। আবার সেইটা নিয়ে সরকার বলছে এটা আবার আমরাই দেবো, ওরা দেবে না, ওদের দেওয়ার কথা বলছে আমরাই দেবো। তার মানে সরকারের টেক আপ করছে, কোনো একটা কন্ট্রাডিকশন হ্যান্ডেল করার জন্য তাদেরকে টেক আপ করতে হচ্ছে, সেটা এখনও দিতে পারে নাই। সবগুলো দলের সাথে আলাপ করে ঠিক করবে। এখন ধরেন দুটো দলের মনে হলো এতদিন পরে আবার কী ভাই প্রোক্লামেশন, টাইম তো পারই হয়ে গেছে, তখন কি করবেন? এটা তো মানে ঐক্যমত হওয়ার মতো বিষয় নয়। এই হোল গেম বলে এটা তো আমি একটা সাইড বললাম, আরও এরকম 2-3টা বড় বড় কোয়েশ্চেন আছে যেখানে গভর্নমেন্টের কোনো আনসার নাই, তারা ঝুলিয়ে রেখেছেন। মেবি তারা মনে করছেন টাইম ইজ দ্য বেস্ট হিলার, দেখা যাক সেটা কি করে। কিন্তু তাদের কাছে অত সময় নেই যে হিলিং পর্যন্ত তারা দেখে যেতে পারেন। তাদের এটা আগে নিজেদেরই করা উচিত ছিল, সেটা তো তারা করেন নাই। ফলটা দাঁড়াচ্ছে এরকম যে জিনিসগুলো ঝুলেই আছে এবং অনিশ্চয়তা বেশি তৈরি হচ্ছে, এবং মানে ভেতরের বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন এখন তৈরি হতে শুরু করেছে। কেন বলছি, মাঝে মাঝে আমার কাছে খুবই অবাক লাগে, যেমন ধরেন ডক্টর ইউনূস ডেফিনেটলি অনেক ক্যালকুলেটিভ মানুষ,
একটু আগে দুদু সাহেব বলছেন না, যেটা আমি বলি 1/11 উনি যে নিলেন না দায়িত্ব, তারপরে আমি তার সাথে দেখা করতে গেছিলাম। মানে আমার একজন সিনিয়র ফ্রেন্ড আছে, খুব ভক্ত তার, ভাই আপনার টিচার একটু নিয়ে চলেন, যাবো, গেছি। গল্প করতে করতে সে জিজ্ঞেস করেছে, স্যার আপনাকে তো ওরা চেয়েছিল, আপনি নেননি কেন? ওনার আনসার ছিল, 3 মাসে আমি কি করব? আমি যদি জানতাম যে 2 বছর পর্যন্ত থাকতে পারবে তাহলে হয়তো নিতাম। এখন উনি নিলেন কি বিবেচনা করে? টাইম ফ্রেম কি তার হিসাব ছিল না? ছাত্ররা বললো তাই নিয়ে নিল। ছাত্ররা কি একটা দেশের কর্ণধার হয়? কখনো তো হয়নি, পৃথিবীর ইতিহাসে নাই। ওই আসামের একটা ঘটনা আছে, ওইটা টেকে নাই। তারিক আলী সার্ভাইভ করেছিলেন, মানে ফ্লারিশ করেছিলেন, ক্ষমতায় যেতে পারেন নাই। আমাদের দেশে এত বড় ছাত্রদের দেশ, ছাত্ররা কখনো ক্ষমতায় নেয়নি। উনি এই ছাত্রদের উপরই ব্যাংক করছেন। এবং সবশেষ আমি বলবো, ড্যাভোসে উনি যে ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি একটা সাইড নিয়ে নিয়েছেন, অথচ তিনি সাইড নেবার কথা না। এই মিলে আমার কাছে মনে হচ্ছে যে এইখানে উনি নিজেই হয়তো তার সিদ্ধান্তের মধ্যে বন্দী আছেন, অথবা এমন কিছু আছে যে আমি বুঝতেই পারছি না, আপনিও বুঝতে পারছেন না। হয়তো আরও কোনো হিডেন এজেন্ডা আছে, যে হিডেন এজেন্ডা আমাদের কাছে ক্লিয়ার না। মান্না ভাই যেটা বলছিলেন, তো আপনি নিশ্চয়ই শুনেছেন, যেটা বলছেন যে একটা হিডেন এজেন্ডা থাকতে পারে। কি সেই এজেন্ডা? আদৌ কি আছে, নাকি আমরা এটা ওই কালো বিড়ালের মতো আমরা মানে খুঁজে বেড়াচ্ছি? আমি মান্না ভাইকে এই প্রসঙ্গে নতুন কিছু বলতে চাই না, যে মান্না ভাই নিজে এখানে উপস্থিত আছেন, নিজে প্রশ্নটা উত্থাপন করছেন। হ্যাঁ, জবাব দিয়েছেন উনি নিজেই। হ্যাঁ, নিজেই জবাব দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই সরকারের কোনো লক্ষ্য আছে কিনা? মানে সরকার প্রধান হিসাবে উনি যখন এই দায়িত্ব নিয়েছিলেন, তখন মানে তার সর্বশেষ যে বিবৃতি, মানে সাক্ষাৎকার, সেটাকে যদি ধরি তাহলে এটাও নতুন বলা যাবে না। 1/11 পরে তিনি নিজেই এই উদ্যোগটা নিয়েছিলেন, এবং ছাত্রদের দিয়ে কি তিনি সেই উদ্যোগটা ঘটাতে চাচ্ছেন কিনা, অর্থাৎ রাজনৈতিক দল গঠনের যে বিষয়টি, ওখানে সরাসরি তিনি ছাত্রদের শুধু সমর্থন দেননি, তাদের এগিয়ে যাওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য তিনি বলেছেন। তো প্রশ্ন হচ্ছে, একবার তিনি যে কর্মটি করতে চেয়েছিলেন, অর্থাৎ রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে আসতে চেয়েছিলেন, অল্প সময়ের ভিতরে তিনি তার থেকে সরে গিয়েছিলেন। এখন যদি তিনি এটা করতে চান, যেহেতু মানব নিজেও বললেন তিনি একটা পক্ষ নিয়ে ফেলেছেন, এখানে অনেকগুলো রাজনৈতিক দল তাকে সমর্থন করছে, বিএনপি সহ। তো এর সম্পূর্ণ যারা সমর্থনকারী, তার বাইরে তিনি গিয়ে, অবশ্য তিনি আগে বলেছেন ছাত্ররাই তার ক্ষমতায় বসিয়েছে, সেই জায়গাও আপত্তিকর কথা। এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন, অর্থাৎ সকল ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী একটি আমব্রেলার নিচে গিয়ে দাঁড়াইছিল, যেটি এখন দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী একটি নতুন করে সংগঠনে রূপান্তরিত হয়েছে, যার সঙ্গে ছাত্র শিবির আছে, বাকি 28টি সংগঠন আলাদা ভূমিকা নিয়েছে। এটাও মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন বলে আমার ধারণা। সেটা হচ্ছে, তিনি ধারাবাহিকভাবে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনা করছেন, করার সর্বশেষ তিনি ছাত্রদের সঙ্গে বসার সময় বৈষম্য বিরোধী মানে ছাত্র গোষ্ঠীর সঙ্গে বসতে চেয়েছিলেন। যখন ওই 28টি বাদ পড়ছে, 28টি ছাত্র সংগঠন যায় নাই, তখনই আমার মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্দেশ্যপূর্ণভাবে এই ঘটনাটি ঘটিয়েছেন, অর্থাৎ সবাইকে মানে ভাগ করেছেন, বিভক্ত করেছেন, একটা গোষ্ঠীকে নিয়ে তিনি, যেটা এই বিবৃতিতে প্রকাশ পেয়েছে। তাহলে উনি কোন দিকে যাচ্ছেন, কি করতে চাচ্ছেন? এখন অনেকেই মনে করছেন, আমার কাছে অনেকে আলোচনায় করে জিজ্ঞাসা করছে, তাহলে কি এই নির্বাচনের সময়ক্ষেপণ কি একটি রাজনৈতিক দল গঠন করা, ছড়িয়ে দেওয়া, জনপ্রিয় করা, এই সময়টা কি তিনি চাচ্ছেন কিনা, বা এই সময়টা কালক্ষেপণ করছেন কিনা? আমি বরঞ্চ বলবো, সব মানুষের রাজনীতির অধিকার আছে, তা তো থাকতেই পারে। আগেও এর বহিঃপ্রকাশ হয়েছে, পদত্যাগ করতে পারেন। 3 জন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা এই সরকারে আছে, তারাও পদত্যাগ করতে পারেন, সরাসরি কনভেনশন করে একটা রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। এত আড়াল আবডাল বা লুকাচুপর কি আছে, অসুবিধা নেই তো। কিন্তু নির্বাচনটা তো হোক, তারাও একটা এই দেশে ধারাবাহিকভাবে কেউ 40 বছর 50 বছর 60 বছর ধরে যে রাজনীতি করছেন, পাকিস্তান আমল ধরলে তো আরো অনেক দীর্ঘ সময়, তার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই ছলচাতুরির মধ্যে আশ্রয় নেওয়াটা মানে গণতান্ত্রিক বা শুভ লক্ষণ বলে আমার কাছে মনে হয়নি। কোনো না কোনোভাবে মানে ভিন্ন একটি পন্থায় তারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আর দল গঠন তো যে কেউ করতে যে পারে, কেউ করতে পারে। আমরা অভিনন্দন জানিয়েছি তো, যে কেউ যদি ইতিমধ্যে কিন্তু এই সময়ের মধ্যে প্রায় সম্ভবত 10 থেকে 12টি দল আত্মপ্রকাশও করেছে। জি, অনেক ধন্যবাদ। কেন এই ছলচাতুরি, যেটা দুদু ভাই বললেন, আপনার কি মনে হয় দৃশ্যমান কিছু আছে? কনক্লুসিভলি আমি ছলচাতুরি বলছি না, আচ্ছা বলছেন, কিন্তু এটা একটা সংশয় তৈরি করে। রাইট। যদি সেটা থাকে তাহলে তার তো হাজারটা কারণ হতে পারে। কারণ একটা আমার হয়েছে ডক্টর ইউনূস, আর একটা কথা বলি তাকে, সব অনেকে আমি প্রায় বলি হি ইজ মাই টিচার, আমি তাকে খুব সম্মান করি, কিন্তু আমি তো পলিটিক্স করি। আমি যখন অ্যানালিসিস করব তখন আমার শিক্ষকের প্রতি অগাধ ভক্তি দিয়ে তবে অ্যানালিসিস করতে পারবো, নির্মোহভাবে করতে হবে। নির্মমভাবে করতে হবে। সেটা যদি করতে যাই, আমার মনে হয় যে হি ইজ অলসো এ সরকার, অ্যাভয়েড করেন, রেসপন্সিবিলিটি নেন না। এখন পার্টি একটা হবে, উনি পার্টি করবেন না, কিন্তু পার্টিকে আশীর্বাদ করবেন, ওই পার্টিকে উনি সুযোগ দেবেন। আচ্ছা, হোয়াট ইজ দ্যাট? তো হলো না, হলো না তো। হলো না। তাহলে প্রশ্নটা তখন ওই জন্য তৈরি হচ্ছে, যে জন্য আমি বলছি এটা কোনো হেইডেড কিছু কি না, বা এটা বিষয়টা কি, আপনি এই পার্টিটাই চাচ্ছেন এবং বলছেন যে আমি ভয় পাই এরা আবার যে ধারায় চলে পলিটিক্স তার মধ্যে ঢুকে নষ্ট না হয়ে যাক। খেয়াল করেন, দ্য ট্রেন্ড হুইচ ইজ এক্সিস্টিং পলিটিক্যালি ইন দি কান্ট্রি, এটাকে উনি অপছন্দ করেন, রীতিমতো স্পষ্ট বললেন। তো আপনি এদের সাথেই তো কথা বলছেন, এদেরকে নিয়েই তো সব ঐক্যমত্য করছেন, এদেরকে নিয়েই দেশটা গড়ে তোলবার জন্যে আপনার এখন দায়িত্ব পড়েছে। আপনি টোটালটি ডিনাই করে তাহলে শুধু তাদেরকে মনে করছেন দে শুড বি দি রাইট ট্র্যাক এবং তাদেরকে আমি সাপোর্ট দেব। কথাটার মানে কিন্তু মানে কঠিন করে ব্যাখ্যা করবার দরকার নেই, যে আমি মানে কেচে গন্ডুস করে বার করছি, দেখেন ভিতরে কি আছে, স্ট্রেট বোঝা যাচ্ছে, ঠিক না? তো ওই কারণে ধরেন আপনাকে মানতে হবে যে ওনার এই এজেন্ডা ছিলই, বা আছে না 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 আছে তো বটেই। রাজনীতি বলেছেন যে আমি তাদেরকে সুযোগ দেব। আমি আপনার পত্রিকাতেই এটা ইন্টারভিউ, আপনার এই রিপোর্টে জিজ্ঞেস করছি, আমি বলেছিলাম উনি সুযোগ দেবার কে? সুযোগ যদি দেয় সরকার, তার মধ্যে সেই সুযোগটা আপনি একটা ভুল পথে দেবেন, একটা যেটা আপনার অনধিকার চর্চা, যেটা করে আপনি দিতে পারেন না, সেটা আপনার তাকে দিতে হবে। তাছাড়া দেবেন কি? নর্মালি ধরেন আমিও ছাত্রদের দল হোক, আমি ওয়েলকাম করছি, ভেতর থেকে করি বাইরে থেকে করি, কিন্তু আমি ওয়েলকাম করতেই পারি। আমি তার সাকসেসও কামনা করতে পারি, আমি তাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি যদি অ্যাডভাইজার থাকতাম আমি করতে পারতাম না। আমি অ্যাডভাইজার থেকে যদি বলি যে তাকে সাহায্য করা উচিত, সেটাও আমার জন্য ভুল এবং অন্যায়। উনি এরকম করেছেন। তো আমি মনে করি এজেন্ডাটা ধরেন মতিভাই কত হতে পারে। আমাদের দেশের পলিটিক্সের মধ্যে বিরাট একটা বিষয় আছে, জিও পলিটিক্স। ডক্টর ইউনূস নিজে বলেছেন যে উনি ডেমোক্র্যাটদের চেনেন, রিপাবলিকান চেনেন না। দ্যাট ইজ এ ফ্যাক্ট। বলেছেন উনি বলেননি, কিন্তু ওনার চাইনিজ কোনো কানেকশনই ছিল না। এখন চাইনিজরা কত আগ্রহী তার ব্যাপারে, এটা তো পলিটিক্সের কারণে, জিও পলিটিক্স, অ্যান্ড হি হ্যাজ রেসপন্ডেড টু দি চাইনিজ। তো এটা কি পলিটিক্স করা হচ্ছে না? আমি বলি গভর্নেন্স ইজ ডেফিনেটলি পলিটিক্স। আপনি এটা অস্বীকার করলে কেমনি হবে? আপনি রাজনীতি ছাড়া দেশ শাসন তো করতে পারবেন না। করছেন, সেটা ওপেন হয়ে যাওয়াই ভালো, বললে ভালো। উনি এই জায়গাটায় আমি মনে করি যে একটা ঢাক ঢাক গুড়গুড় করছেন। নো, আমি কোনো কিছুর মধ্যে নাই, পলিটিক্সের মধ্যে নাই, আমি জড়াচ্ছি না, কোনো পার্টিকে সাপোর্ট করছি না, বাট ইনফ্যাক্ট হি ইজ ডুইং দ্যাট। আমি আর একটা কথা আপনাকে বলি, আমি ঠিক জানি না আমার এই কথা বলার মধ্যে
কে কীরকম করে নেবে, কিন্তু 6 মাস পরে একটি অভ্যুত্থানের আপনি ন্যারেটিভ বলেন, প্রোক্লামেশন বলেন, ডিক্লারেশন বলেন, তৈরি করছেন এবং গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে করছে। 6 মাস পরে নয়, এখনই অনেকের মধ্যেই মনে হচ্ছে ওই সময়েই কনস্টিটিউশনে না গিয়ে রেভলিউশনারি ওয়েতে যাওয়া দরকার ছিল, বাট ইট ওয়াজ নট এ রেভলিউশন। তো রেভলিউশন যদি না থাকে, রেভলিউশনারি ওয়েতে যান নাই, এখন তাহলে প্রোক্লামেশনের কী মানে হয়? তার মানে ইট ইজ এ ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ, অবজেক্টিভ সিটিজেন ন্যারেট করছেন, এইটা আবার বলছেন রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হবে। তো রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে, আমি তার মধ্যে 5টা পয়েন্ট অপোজ করি, তো তার সাথে আমার তো ক্লাস লেগেই গেল। উনি এটার ভিত্তিতে পার্টি করলেন, আর আমি যখন করছি তখন তিনি বলতে পারবেন হি ডিসএগ্রিজ দি ন্যাশনাল কনসেনসাস। মানে এটাই বা কোন দিকে যাচ্ছে? রাজনীতির বিষয়টা তো আসলে খুব সূক্ষ্ম, এইটা সবার বোঝা দরকার। রাজনীতি আবেগ দিয়ে হবে না, রাজনীতি একটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি হলো এক ধরনের নন্দন তত্ত্ব, সুপার ফাইন অ্যান্ড ভেরি ট্রিকি। ট্রিকি তো বটেই। তো এইটা তো আপনি, এটা সব কিছু মিলেই আপনার যাবার কথা ছিল। এই ট্রিকটা কি হচ্ছে, এটা স্পষ্ট হচ্ছে না। অনেক ধন্যবাদ। আপনার কাছে কি স্পষ্ট? আমার কাছে তো এখন যে বিষয়গুলো আসছে সামনে, তাতে কিছু বিষয় স্পষ্ট তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আসছে। যেমন তারা একদিকে বলছেন যে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে লিডারশিপটা বেরিয়েছে ছাত্রদের মধ্য থেকে, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্যেই এই সরকার বা এই সরকার প্রধানও তাদের পক্ষেই কথা বলেছেন। কিন্তু রাস্তার দিকে তাকালে মনে হয় যে অভ্যুত্থানের বিপক্ষে তারা কোনো না কোনোভাবে অবস্থান নিয়েছেন। সেটা কেমন? আপনার 2 দিন ধরে পঙ্গু যারা, চিকিৎসা বঞ্চিত, তারা মানে প্রায় 48 ঘন্টায় তারা রাস্তায় ছিল, জি, এবং বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে। আমার একটা জায়গায় খুব খারাপ লেগেছে যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি কিছু। এই যে ছেলেগুলো তাদের ক্ষমতার উৎস হয়ে, তাদেরই দাবি এটা যে ছাত্ররাই তাদের ক্ষমতায় বসতে, অন্তত পক্ষে এদের পাশে তো দাঁড়াতে পারতো। মানে সর্বদিক থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের পাশে দাঁড়িয়েছে, যত ক্ষুদ্র চেষ্টাই হোক। কিন্তু সরকারের উদ্যোগ যদি থাকতো এতদিনে, তাহলে তো অন্যরকম পরিস্থিতি, তারা অ্যাটলিস্ট তারা রাস্তায় দাঁড়াতো না। কিন্তু গতকাল পর্যন্ত আমরা যে জিনিসটা দেখেছি, সরকারের কোনো প্রতিনিধি তাদেরকে আশ্বস্ত করে কিন্তু তাদেরকে সে কিন্তু ফিরিয়ে নিয়ে যায় নাই। একজনকেও আমি দেখি নাই। ওই সমন্বয়কদের একজন গিয়ে তাদের বলেছে যাওয়ার জন্য। তো এই ছোট্ট একটি কাজও তারা করতে পারছে না। আমি নির্বাচনের কথা তো বাদই দিলাম, আর এখন মান্না ভাই যেভাবে আলোচনা করলেন সেটার সঙ্গে এইটাই যোগ করা, আমি অন্তত যোগ করতে পারি। আশা মানে উৎফুল্ল বিপ্লবের স্বপ্ন, এগুলো কতটা তারা জাতির কাছে মানে তুলে ধরতে পেরেছে। জাতি বরঞ্চ আশাহত হচ্ছে তাদের ভূমিকার কারণে, তাদের সিদ্ধান্তের কারণে। একটু আগে যেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সরকার, আমি এখনই বলছি না যে তাদের পদত্যাগ চাই, এখনই বলছি না তারা সরে যাক, এখনই বলছি না তারা একেবারে চূড়ান্ত ব্যর্থ হয়েছে, কিন্তু এইসব কথা বলার আগেই সরকার সতর্ক হবে এবং মূল কাজে ফিরে আসবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। না হলে পরে 6 মাস সময় গেছে, খুব বেশি সময় হাতে আছে এটা আমার কাছে মনে হচ্ছে না। সতর্ক হতে হবে তাদের। এবং রাজনীতি আমি জানি না বললে হবে না, রাজনীতির পরামর্শ দেওয়ার জন্যই তো রাজনীতির দলগুলো, তাদের কাছে আসতে হবে। একে তড়িৎ বেঁকে তারা তো বসেই আছে সরকারকে সহযোগিতা করার জন্য। একটি দলও তার বিরোধিতা করেছে, মানে পরিবর্তনের পর আমার চোখে অন্তত ধরা পড়েনি। কিছু কিছু ক্ষেত্রে বাস্তব অবস্থাগুলো তারা, এবং এমনকি টকশোতেও যারা সরকারকে যদি মনে করি সমালোচনা করছে, তাহলে আমি মনে করি যে এই সমালোচনা হচ্ছে পজিটিভ দৃষ্টিতে করছে, তারা সরকারকে ভালো পথে আনার জন্য এই কথাগুলো তারা বলছে। অনেক ধন্যবাদ।
মান্না ভাই, আপনি মানে এই সামনের দিনগুলো, 6 মাস তো হয়ে গেল, সামনের দিনগুলো কেমন যাবে? এই যে অর্থনৈতিক চলমান সংকট, এই সংকটের পটভূমিতে আপনি কীভাবে দেখছেন? সংকটের পটভূমিতে মানে এই সংকট চলমান আছে, অর্থনৈতিক সংকট, সামনের দিনগুলো কেমন যাবে? আপনি আবার একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন, মানে আজকে সবগুলি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন করছে আপনি। I don't know why। আপনাকে মানে কেন বলছি, ধরেন আমি অ্যাজ এ নাইফ ম্যান, আমি একজন তার ছাত্র, গুণমুগ্ধ ছাত্র। না, ঠিক আছে, আমি মনে করেছি যে উনি যখন ক্ষমতা নেবেন তখন আন্তর্জাতিক পুঁজি, দে উইল কাম উইথ মানি ব্যাগস টু সাপোর্ট হিম। এটা আমি দেখছি না। উনি আমেরিকা যখন গেলেন তখন 10 বিলিয়নের একটা বড় কমিটমেন্ট হয়েছে, তার অবস্থা কি তা আমি জানি না। কিন্তু ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাই সব নাথিং, কিছুই হলো না এখানে। উনি এখন দেশের ইকোনমিকে মানে আবার তার ট্র্যাকে আনতে পেরেছে আমি দেখছি না। ব্যাংকে তো টাকা নেই এখন পর্যন্ত, এমপ্লয়মেন্ট নাই, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি নাই। কেবল রিজার্ভ একটু ভালো হয়েছে সেটার উপরই কথাবার্তা বলছেন, এবং বলছেন যে রিজার্ভে আমরা হাত দিচ্ছি না, ওটা প্রিজার্ভ করছি। জিনিসপত্রের দাম বাড়ছেই না, দৈনন্দিন জীবনযাত্রায় মানুষ অনেক কষ্টে আছে। এটা যে উনি ভালো করবেন, আমি একদিন দেখলাম যে উনি বলছেন যে মানে এটা বোধহয় নুরুল কবিরের ইন্টারভিউয়ে জিজ্ঞেস হচ্ছে দাম কমাবার জন্য কি করছেন। ইকোনমিক মেজারগুলো নিচ্ছি, মানে যেমন সাপ্লাই অফ মানি যাতে কম হয়, মানিটারি পলিসি একটু টাফ করছি, কিংবা সাপ্লাই অফ গুডস যাতে বাড়ে। এটা দুটোই ইকোনমিক প্যারাফার্ডালিয়া, যেটা দাম কমাবার জন্য কাজে লাগাতে পারেন। কিন্তু আমার এখানে ক্রাইসিস তো হলো পেঁপে যেটার দাম বগুড়াতে 2 টাকা, সেটা ঢাকায় 50 টাকা, সেম থিং। আসলে ওইটা বন্ধ করতে হবে আপনাকে, আপনার সিন্ডিকেট ভাঙতে হবে। এই ব্যাপারে উনি কিছু করছেন না, এবং ওনার অ্যাটিচিউড দেখছি উনি কাউকে গ্রেপ্তার করবেন না, কাউকে জেলে দেবেন না, মানে কাউকে একজন বিবর্তনবাদী শাসক এটা দেখাবেন না। সেই কারণে উনি কাউকে গ্রেপ্তার করছে, কিছুই করছেন না। আমি গ্রেপ্তার করতে বলছি বেশি তা বলছি না, কিন্তু যে লোকটা দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের দুর্ভোগের কারণ, উনি যদি তাকে শাস্তি না করেন তাহলে তো হবে না। কিন্তু উনি এটা করছেন না। আমি কিন্তু মানছি এস আলম সহ বড় বড় চাইকে ধরেছেন উনি, বিগ থিং, আমি মনে করি বিগ থিং। কিন্তু এটা একদম কমন পিপল একটা ডিমান্ডের মধ্যে আসছে। ডিমান্ডের মধ্যে আপনার সিন্ডিকেট ভাঙ্গাও ছিল, হয়নি। আমি দেখছি বাস স্ট্যান্ডগুলো সব দখল, ইউনিভার্সিটিগুলো দখল, শিক্ষা প্রতিষ্ঠান দখল। সরকার যদি বলতো এই বাস স্ট্যান্ড ছেড়ে দেন, ছেড়ে দিত না, আমি বাধ্য ছিল। নাহলে বলতো যে আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাবো, কিন্তু দিত। চাঁদাবাজি বন্ধ হতো, আমি দেখতে চাই না, তাও বন্ধ হতো। এইরকম কোনো উদ্যোগও উনি নেননি। লতিফুর রহমান যে দায়িত্ব নেবার 6 ঘন্টার মধ্যে 15 জন সচিবকে সরাসরি ট্রান্সফার করে দিলেন, পানিশমেন্ট দিলেন, উনি একটাও এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে পদক্ষেপ নেননি। ফলে আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন তাহলে ফিউচার কী দেখছেন, উনি যদি আর নাই নেয় তো এটা এরকমই থাকবে, ভালো তো হবে না, কিছু হবে। ভালো হবার মতো স্টেপ তো নিতে হবে আপনাকে, সেটা উনি নিচ্ছেন আমি দেখছি। ধন্যবাদ আপনাকে। আমার হাতে 2 মিনিট আছে। আমি সম্পূর্ণভাবে মান্না ভাইয়ের সঙ্গে একমত এই কারণে, মান্না ভাই তার প্রিয় ছাত্রদের একজন, স্বাভাবিক কারণেই মান্না ভাই চাচ্ছেন না সত্য কথাগুলো তিক্ততার পর্যায়ে যাক। বলেছেন অনেক, না এটা উনি বলেছেন। আমরাও কিন্তু একই রকম তাকে পছন্দ করি। আমি বারবারই বলার চেষ্টা করছি তিনি আমাদের মর্যাদা সম্মানের ক্ষেত্রে একজন প্রতীকী রূপ ধারণ করেছেন। কিন্তু তিনি যে জায়গাটায় আছেন, মানুষ তো তাকে ঘিরেই স্বপ্ন দেখছে যে অন্যরা পারে নাই, তিনি হয়তো পারবেন। কিন্তু তিনিও যদি না পারেন তাহলে সামনে কি অন্ধকার, সামনে কি হতাশার দিন, এটি তো এই দেশের মানুষ মানবে না। কারণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ্য তো একটাই, যে ভালো কিছু যেন আমরা আগামীতে পাই। সেই ভালো কিছু যদি আমরা মানে দেখতে না পাই, তাহলে স্বাভাবিক কারণে
জাতি আশাহত হবে। অনেক ধন্যবাদ। এবং আপনার শেষ কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই যে ভালো কিছু আমরা প্রত্যাশা করি, ভালো কিছু হোক। মান্না ভাই নিশ্চয়ই ভালো কিছু পক্ষে থাকবেন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।